নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শোনাচ্ছি সাহিত্যিক আশুতোষ মুখোপাধ্যায়ের আনন্দরূপ। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। চলুন শুরু করি উপন্যাসের দ্বিতীয় পর্ব। মেয়েকে সঙ্গে করে স্ত্রী সূর্যোদয় দেখে আর মন্দিরের চত্বরে ঘোরাঘুরি করে ফিরে এলো যখন, তখনও আমি শয্যা ছাড়িনি। ঘরে ছেলে ঘুমোচ্ছে, তার কাছে একজনকে থাকতেই হবে। মেয়ে বলল, কি সুন্দর সূর্যোদয় দেখলাম বাবা, ইস তোমার দেখা হলো না? আমি আড়মোড়া ভেঙে বললাম, সূর্য রোজই একবার করে উদয় হন বোধহয়, দেখা যাবে। কিন্তু স্ত্রী দেখলাম সোজা ঘুমন্ত ছেলের কাছে এসে হাত দিয়ে তার গা, বুক, কপাল পরীক্ষা করতে লাগলো। আমি ঘাবড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? রাতে গাটা কেমন ছ্যাঁকছ্যাঁকে মনে হচ্ছিল, একবার দেখো তো। উঠে গায়ে হাত দিলাম, তারপর আশঙ্কাটা উড়িয়ে দেবার মতো করে বললাম, কিছুই না, ঠান্ডা গা, কালকের ধকলে ওরকম মনে হচ্ছিল। মুখে বললেও ভিতরে ভিতরে খুব একটা স্বস্তি বোধ করলাম না। আমি নাকচ করলেও ওর মায়ের আশঙ্কা অনেক সময় সত্যি হয়ে দাঁড়ায় লক্ষ্য করেছি। একেবারে নিশ্চিন্ত না হলেও কিছুটা আশ্বস্ত হয়ে স্ত্রী বললে, 10-15 দিন থাকতে হলে সমুদ্রের ওপরের এরকম স্যাঁতস্যাঁতে ঘরে এ ছেলে নিয়ে থাকা যাবে না, তুমি অন্য ব্যবস্থা করো বাবু। ওদিকের একটা রাস্তার ধারে কি সুন্দর ছোট ছোট সব বাড়ি দেখলাম, সামনে সুন্দর একটু বাগান, সমুদ্রের মুখোমুখি, কিন্তু সমুদ্রের এরকম গায়ের ওপর নয়। কয়েকটায় আবার তালাবন্ধ দেখলাম। ওসব বাড়িতে কারা থাকে? নির্লিপ্ত জবাব দিলাম, রথী মহারথীরা নিশ্চয়। মনে মনে বললাম, ওসব বাড়ির দিকে চোখ গেছে যখন, এ ঘর আর মনে ধরবে কি করে? এখানে ভালো হোটেল আছে গোটাকত, খবর পেয়েছি, কিন্তু আলাদা রান্নার ব্যবস্থা আছে কিনা জানি না। থাকলে খোঁজ নেবার ইচ্ছা আছে। হোটেলের রান্না আর যারই হোক, ছেলের পোষাবে না। এই কাহিনীতে এই ছেলের একটা পরোক্ষ ভূমিকা আছে। তার জন্যেই একটা মানুষকে আমি কাছে পেয়েছি, জেনেছি, চিনেছি। তাই তার ভূমিকাটুকুও এখানে অনিবার্য। জামা প্যান্ট পরিয়ে চেয়ারে বসিয়ে দিলে এই ছেলের দিকে তাকিয়ে তার দুরারোগ্য ব্যাধির হদিশ কেউ দিতে পাবে না। বয়স 12, বাইরে সুস্থ তাজা ফুলের মতো অমলিন চেহারা, কিন্তু ব্যাধির নাম শুনলে যে কোনো ডাক্তার আঁতকে উঠবে। মাসকুলার ডিস্ট্রফি, অর্থাৎ ভিতরে ভিতরে আপনা থেকে পেশি নাশ হয়ে যাচ্ছে, কিন্তু বাইরে কোনো রকম বিকৃতির লক্ষণ নেই। চোখের সামনে ওই ছেলে একদিন হেসে হেসে লাফঝাঁপ করে বেড়াতো, একটু একটু করে সেই পেশি নিষ্ক্রিয় হয়ে গেছে, এখন বসে গেছে। হাত পা সব বাইরে থেকে স্বাভাবিক, কিন্তু তুলতে নাড়তে পারে না, নিজে থেকে এপাশ ওপাশ করতে পারে না, উঠে বসতেও পারে না। পুশ চেয়ারেও পিছনে গদির ঠেস দিয়ে বসিয়ে দিতে হয়। এ রোগের শেষের পরিণাম ভয়াবহ। আমরা স্বামী স্ত্রী সে চিত্র মনে না আনতেই চেষ্টা করি। সমস্ত পৃথিবীতে এ রোগ নিয়ে প্রচুর গবেষণা চলেছে, কিন্তু বিজ্ঞান আজও এই ব্যাধির কার্যকারণ নির্দেশে অসমর্থ, চিকিৎসা নির্ণয় ব্যর্থ। অচল হলেও ছেলের আর সমস্ত স্বাভাবিক জ্ঞান বুদ্ধি প্রখর, আচার আচরণ কথাবার্তা সুস্থ। ওই এক পুশ চেয়ার আর 2টি সমর্থ লোক ভরসা করে এই ছেলে নিয়েই ভারতের বহু ক্ষেত্রে অনেকবার বেরিয়ে পড়েছি। আত্মীয় পরিজনেরা ভয় পেয়ে বাধা দিতে চেষ্টা করেন আর অবাক হন, ভাবেন দেবদেবীর কৃপা লাভই বুঝি আমার লক্ষ্য। কিন্তু তা নয়। আমার লক্ষ্যের খবর এক স্ত্রী ভিন্ন আর কেউ রাখেন না। তিনি বাধা দেন না বটে, কিন্তু লক্ষ্যটা তিনিও খুব স্বাভাবিক ভাবেন না। যাক, এটা পরের প্রসঙ্গ। কি ভেবে এই সকালেই সকলকে সঙ্গে করে বিবেকানন্দ শিলা এবং মন্দির দেখে আসবো ঠিক করে ফেললাম। উদ্বেগ নিয়ে ছেলেকে বার কয়েক লক্ষ্য করেছি। ও তখন কি নিয়ে তার দিদির সঙ্গে ঝগড়ায় ব্যস্ত।
আমার থেকে থেকে মনে পড়ছে অনেক জায়গায় গেছি বটে, কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়তে ওই ছেলের জন্য অনেক সময় অনেক প্রোগ্রাম ভেস্তেও গেছে। তাই সম্ভবত আজই ওখান থেকে ঘুরে আসার ইচ্ছে। তাছাড়া ঘর থেকে বেরুবার ব্যাপারে ছেলেটার মহা উৎসাহ। সমুদ্রের দিকের রাস্তা ধরে 1/2 মাইল এগোলে জাহাজ ঘাট। আগে আগে ওই লোক দুটোর একজন পুশ চেয়ার ঠেলে নিয়ে চলেছে, আর একজন পাশে পাশে হাঁটছে। ওরা ছেলের অন্তরঙ্গ সঙ্গী। শুধু মাইনে গুণে ওরকম সঙ্গী সর্বদা জোটে না। দরকার মতো অনায়াসে তারা সামনে পিছনে ধরে পুশ চেয়ার শূন্যে তুলে নিয়ে চলতে অভ্যস্ত। ছেলে ওদের সঙ্গে অনর্গল কথা বলে যাচ্ছে। ওরা সহিষ্ণু শ্রোতা। জেটি ঘাটে উপস্থিত হলাম। সেখানে টিকিট কেনার লাইন পড়ে গেছে। 1 টাকা করে টিকিট মাথা পিছু। জেটির শেষ মাথা সমুদ্রের ওপর খানিকটা এগিয়ে গেছে। সেখানে 2টো খোলা স্টিম লঞ্চ শিলা মন্দিরে যাত্রী দিয়ে আসছে, নিয়ে আসছে। টিকিট কাটা হলো। সেখান থেকে এবড়ো খেবড়ো বালির রাস্তা ধরে জেটি পর্যন্ত যেতে হয়। সেখানে বা জেটিতে পুশ চেয়ারের চাকা ঘুরবে না। লোক দুটো ছেলে শুদ্ধ পুশ চেয়ার শূন্যে তুলে নিয়ে চলেছে। স্টিম লঞ্চ পর্যন্ত ওদের ওইভাবেই যেতে হবে। যাত্রীরা সার বেঁধে অপেক্ষা করছে। লঞ্চ এসে ভিড়ল। ফিরতি যাত্রীরা নেমে গেল। আমরা উঠলাম। মাঝখানে পুশ চেয়ার রেখে সামনে পিছনে 2 সঙ্গী চেয়ারটা ধরে থাকল। সমুদ্র শান্ত নয় খুব। লঞ্চ এখানেই বেশ জোরে নড়ছে, দুলছে। লঞ্চের মাঝখানে একটা মোটা দড়ি বেঁধে পার্টিশনের মতো করা হয়েছে। সামনের দিকটা মেয়েদের জন্য, ওদিকটা পুরুষের। মা সামনে নেই। ছেলেটা বোধহয় একটু ঘাবড়েছে। চেষ্টা করে তার সামনে এসে দাঁড়ালাম। হেসে জিজ্ঞাসা করলাম, কিরে, ভয় করছে না তো? ভিতরে যাই হোক, ও তা স্বীকার করার ছেলে নয়। বলল, না, খুব মজা লাগছে। যাত্রীরা ফিরে ফিরে দেখছে ওকে। বাইরে সুস্থ সুন্দর, অথচ হাঁটতে চলতে পারে না, এটুকুই দেখছে তারা। ছেলেটার জন্য কাছাকাছি সকলেরই চোখে মুখে সহানুভূতি। এরকম চোখ দেখে দেখে সয়ে গেছে আমার। ছেলেরও বোধহয়। কেউ কিছু জিজ্ঞাসা করলে আর ভালো লাগে না। তীর থেকে 400-500 গজ দূরে অতিকায় শিলাখণ্ড। ওটা যে কত বড় সেটা এখান থেকে ঠাউর হয় না অবশ্য। লঞ্চ ছাড়ার মিনিট খানেকের মধ্যে আমরা বড় বড় ঢেউয়ের মধ্যে পড়ে গেলাম। প্রচণ্ড বেগে দুলে দুলে উঠেছে লঞ্চ। টাল সামলাবার চেষ্টায় যাত্রীদের মধ্যে বেশ একটা হুড়োহুড়ি পড়ে গেল। লঞ্চের গায়ে 3-4টে বড় বড় ঢেউ আছড়ে ভেঙে আমাদের প্রায় ভিজিয়ে দিয়ে গেল। 3 জনে 3 দিক দিয়ে আগলে রাখা সত্ত্বেও ছেলেটা ভিজেই গেল। এতগুলো লোককে ভিজতে দেখে আর তাদের সকলের হুটোপুটি দেখে ভয় গিয়ে ওর সত্যিই মজা লাগছে এখন। আমি ভেবে পেলাম না উত্তাল সমুদ্রের এত বড় বড় ঢেউ ভেঙে স্বামী বিবেকানন্দ ওই বিশাল শিলাখণ্ডে এসে উঠেছিলেন কেমন করে। নিজেও ভালোই সাঁতার জানি, কিন্তু এই বাস্তবের মধ্যে নিজেকে কল্পনায় দেখতে চাইলেও গা শিরশির করে। সমুদ্রের এই গর্জনে আমরা নিশ্চিত মৃত্যুর আহ্বান ছাড়া আর কিছু কল্পনা করতে পারি না। কিন্তু স্বামীজি হয়তো ঝাঁপ দিয়েছিলেন মায়ের মৃত্যুর তীক্ষ্ণ আহ্বান শুনে। বিশ্বাস ওই 2টি অতিকায় যমজ পাথর থেকে সমুদ্রের অবস্থান একদা দূরে ছিল। কুমারী কন্যা শিবের তপস্যায় মগ্ন ছিলেন ওখানে। ওই শিলার ওপর কন্যা শ্রী পাদপদ্মের চিহ্ন পড়ে আছে। তারপরে কবে সমুদ্র এগিয়ে এসেছে, কবে ওই যমজ পাহাড়ের নিচের ভাগ অতলে ডুবে গেছে কেউ জানে না। কারো কারো ধারণা ওখানেই এককালে কুমারী কন্যার মন্দিরও ছিল। 1892 সাল এটা। ধ্যান শেষে তুষার ধবল হিমালয় থেকে নেমে স্বামীজি এসেছেন এই কন্যাকুমারীতে। ল্যান্ডস এন্ড অফ ইন্ডিয়ার এই প্রান্তে এসে ভারতের আর বিশ্বাসের পুনরুদ্ভবের প্রার্থনায় আবার তিনি ধ্যানমগ্ন। উত্তাল সমুদ্র জঠরের ওই টুইন রক্সের কোনো একটার শিলাস্তরে দেবীর চরণচিহ্ন জেগে আছে, এ খবর তিনি জানতেন কিনা বলতে পারবো না। চরণ দর্শনের আকুতি নিয়ে জীবনের মায়া তুচ্ছ করে
এই উত্তাল সমুদ্র সাঁতরে ওই যমজ পাহাড়ে গিয়ে উঠেছিলেন তিনি। এ অবিসংবাদী সত্য। চরণচিহ্ন খুঁজে পেয়েছিলেন, সেখানে ধ্যানস্থ হয়েছিলেন। মনে হয় তখনও এই ভারতই তাঁর ধ্যান। শিলার গায়ে খোদাই করা আছে তাঁর বাণী, লেজারার্স অ্যাওয়েক, দরিদ্র ভারতবাসী জাগো। সমুদ্রের গভীরে এই অতিকায় শিলাভূমিতে দাঁড়িয়ে পাথরের গায়ে ওই খোদাই করা বাণীর দিকে তাকালে কি একটা অনুভূতি হঠাৎ যেন ধমনীর রক্তের তোলপাড় ঘটিয়ে দেয়। তারপর সেটা বুক বেয়ে চোখের দিকে উঠতে থাকে। সেই সঙ্গে একটা অশ্রুত গম্ভীর ধ্বনি কানে বাজতে থাকে, লেজারাস অ্যাওয়েক, দরিদ্র ভারতবাসী জাগো। সমুদ্র জঠরের ওই জোড়া পাহাড়ের গায়ে লঞ্চ ভিড়ল। যাত্রীরা নামতে লাগলো। ফাঁকা না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমরাও নামলাম। শিলাস্তরে পা ফেলা মাত্র অদ্ভুত একটা শিহরণ বোধ করলাম। এর সঙ্গে কোনো আধ্যাত্ম চিন্তার যোগ নেই। অদূরে 3 সমুদ্রের সঙ্গম, চারিদিকে অশান্ত সমুদ্র, তার মাঝে তেমনি গম্ভীর যেন এই অতিকায় শিলাভূমি, তার ওপর মন্দির, আর সেখানে আমরা। সমুদ্র, সমুদ্রগর্ভের পাহাড়, মন্দির আর মানুষ সব একাত্ম একাকার হবার মতো স্থান আর কোথাও আছে কিনা জানা নেই। জোড়া পাহাড় যে ছিল এখানে সে এখন আর বোঝা যায় না। সর্বত্র প্ল্যান করে একতলা দোতলা ঘর তোলা হয়েছে, ওঠানামার চমৎকার সিঁড়ি, ফলে ছেলের পুশ চেয়ার নিয়ে ওঠানামা বা ঘোরাঘুরির অসুবিধে। ওই চেয়ার শূন্যে তুলেই প্রথমে দেবীর শ্রীপাদ মণ্ডপে উঠে এলাম। শিলাস্তরে দেবীর সেই পদচিহ্ন, মণ্ডপের মাঝে পৃথকভাবে সেই জায়গাটুকু ঘিরে রাখা হয়েছে। দেখতে অসুবিধে হয় না, শুধু সংস্পর্শ বাঁচানোর জন্যই ওই ব্যবস্থা। যাত্রীরা নির্নিমেষ দেখছে, প্রণাম করছে, প্রার্থনা জানাচ্ছে। আমার স্ত্রীও বোধহয় তাই করছে। কিন্তু আমি কি করব? মায়ের চরণে একমাত্র ছেলের দুরারোগ্য ব্যাধির আরোগ্য কামনা করব? সেই প্রার্থনা জানাবো? না, প্রার্থনার কি ফল জানি না, প্রার্থনাও জানি না। যে লক্ষ্যে ছেলেকে নিয়ে আমি এক সময় বেরিয়ে পড়ি, সেটা দেবদেবীর বেলায় যেমন, মানুষের বেলায়ও তেমনি। দেবতা হোক, দেবী হোক, মানুষ হোক, যে জাগ্রত সেই দেখবে, করার কিছু থাকলে করবে। আমি প্রার্থনা জানিয়ে ব্যর্থতার বোঝা বাড়াই কেন? অনুভূতির এই মুহূর্তের সঞ্চয়টুকু হারাই কেন? মুখ তুলেই যে দৃশ্য দেখলাম ভুলবার নয়। একবার বাইরে বেরিয়ে পড়ে মানুষকেই নানা বেশে নানা মূর্তিতে বেশি দেখি। এখানেও দেখছি একজনকে। প্রশস্ত মণ্ডপের একদিকের দেয়াল ঘেঁষে একেবারে সাদা একখানা স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে মন্দিরে দেখা সেই ব্রহ্মচারী। গায়ে এখন একটা ঢোলা সাদা জামার ওপর সাদা চাদর জড়ানো, 2 চোখ বোজা। ঘরে এত মানুষের আনাগোনা, কিন্তু একবার তাকালেই বোঝা যায় ওই একজনের স্থির নিষ্পন্দ দেহটাই ওখানে দাঁড়িয়ে। তার প্রাণময় অস্তিত্বের প্রতিটি কণা অনেক দূরের কোথাও নিবিষ্ট। কিন্তু একে এখানে দেখা মাত্র মনে হয়েছে হঠাৎই কন্যাকুমারীতে এসে হাজির হওয়ার পিছনে কারো অঙ্গুলি সংকেত আছে। সাধু সন্ন্যাসী অনেক দেখেছি, তবু কেন এরকম মনে হচ্ছে জানি না। দেবীর শ্রীপাদপদ্মের সামনে বহু লোক সন্নিধানে একটি মানুষের ওই নিশ্চল বিচ্ছিন্নতা দেখে একটা দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। সেটা কল্পনার দৃশ্য অবশ্যই। তখনও সংসার বন্ধনে আবদ্ধ নদিয়ার গৌর গয়াধামে শ্রী বিষ্ণু পাদপদ্মের সামনে দাঁড়িয়ে, জগতের বেষ্টনী ছাড়িয়ে এক মহা নিশ্চলতার মধ্যে ওই রকমই নিষ্পন্দ স্থির। 2 গাল বেয়ে ধারা নেমেছে, টপ টপ করে সেই ধারা বিষ্ণু চরণে এসে পড়েছে। কিন্তু আবার অদ্ভুত একটা অনুভূতি মনে এলো। সেই মহাতপার চোখে জলের আশ্রয় ছিল, নিবেদন ছিল। আমি যাকে দেখছি তার বুঝি তাও নেই। হাজারের ভিড়েও মিশে যাবার মতো চেহারা নয় তার। তাই শুধু আমি কে অনেকেরই চোখে পড়েছে, ফিরে ফিরে দেখছে। ওই নিবিষ্টতায় ছেদ পড়তে পারে বলে তেমন কাছে কেউ যাচ্ছে না।
এর মধ্যে একটি অল্প বয়সী মেয়ের ফিসফিস উক্তি কানে এলো, আর একজনের উদ্দেশ্যে বলছে, ঘণ্টাখানেক আগেও এসে দেখে গেছে উনি ওইখানেই ঠিক ওইভাবেই দাঁড়িয়ে আছেন। আমার স্ত্রী তখনও পাষাণ পদচিহ্নের দিকে চেয়ে আছে আর মাঝে মাঝে ছেলের গায়ে হাত বুলিয়ে দিচ্ছে। কাছে এসে ওদিকের দেয়াল ঘেঁষা ব্রহ্মচারীর দিকে দৃষ্টি আকর্ষণ করলাম। সেও দেখলে খানিকক্ষণ ধরে, তারপর বড় নিঃশ্বাস ফেলে বলল, কার ঘর জানি খালি করে এমন ছেলে এ পথে পা বাড়িয়েছে। বললাম, কালও এর সঙ্গে আমার দেখা হয়েছে, পরে বলবো খন। একটু আলাপ করার ইচ্ছে আছে, যাব? পাছে তন্ময়তা ভঙ্গের অপরাধে পড়ি, সেই ভয়ে স্ত্রী সচকিত। না না, এখন না, দেখছো না ভাবে একেবারে পাথরখানা হয়ে আছেন। মুখে বললেও সামনে গিয়ে এক্ষুনি দাঁড়াতে পারা যেত না ঠিকই। যাক, সমুদ্রের মধ্যে এই শিলাভূমি থেকে একটা মানুষ তো উধাও হয়ে যেতে পারে না। নির্দিষ্ট সময় স্টিম লঞ্চ এলে তবে ফেরা। কে যাচ্ছে না যাচ্ছে নজর রাখলেই হলো। স্ত্রী উৎসুক নেত্রে আরো বার কয়েক ওই স্থির মূর্তি দেখে নিয়ে আমার দিকে ফিরল। কেন আলাপ করার ইচ্ছে আমার তাই বুঝতে চায় হয়তো। আমি বা কি জানি কেন। মণ্ডপের চারদিকে এক প্রস্থ ঘুরে দেখে নিয়ে আবার ফিরতে দেখি ব্রহ্মচারী ওখান থেকে যেন এখানেই ফিরে এসেছে এতক্ষণে। আর তার টানা দুই চোখের স্থির গভীর দৃষ্টি এখন সোজা আমার ছেলের মুখের উপরেই প্রসারিত। পুষ চেয়ারে বসা ছেলের ওপর মায়াভরা দৃষ্টি অনেকেরই পড়েছে, কিন্তু এ চাউনি অন্যরকম একেবারে। আমার বুকের তলায় হঠাৎ কিরকম মোচড় পড়ল একটা। যে লক্ষ্যের তাড়নায় ওই ছেলে নিয়ে এক এক সময় বেরিয়ে পড়ি, এ কি তারই সূচনা? না, থাক, আশা করতে ভয় করে। কেমন মনে হলো ওই পুষ চেয়ারের দিকে ব্রহ্মচারীর এগিয়ে আসার ইচ্ছে, কারণ ছেলে এর মধ্যে বার কয়েক দেখে নিয়েছে তাকে, আর ওকেই পছন্দ মাফিক একজন লোক নিরীক্ষণ করছে দেখে ঠোঁটের ফাঁকে একটু দুষ্টু দুষ্টু হাসির রেখা ফুটে উঠেছে। লোকে যে ওকে একটু বেশি লক্ষ্য করে সেটাও ভালোই বুঝতে শিখেছে। আমার মনে হলো ওই ব্রহ্মচারী কাছে এগিয়ে আসছে না, কারণ ছেলের পাশে আমার স্ত্রী দাঁড়িয়ে। মন্দিরে একটি পরদেশিনী বৃদ্ধারও পায়ের দিক থেকে মুখ তুলতে দেখিনি তাকে। ঘুরে ঘুরে দেখার অনেক কিছু আছে, সভামণ্ডপ, ধ্যানকক্ষ, পাঠঘর, আপিস, এক পাহাড়ের মাথায় কত কি। ওঠা নামা করে ঘুরে ঘুরে দেখতে বেশ সময় লাগে। বারবার পুষ চেয়ার নামিয়ে উঠিয়ে যেটা করা সম্ভব নয়। সামনেই ঘোরাঘুরি করার জন্য লোক দুটোর জিম্মায় ছেলেকে ছেড়ে দিয়ে স্ত্রী আর মেয়েকে নিয়ে মণ্ডপ থেকে বেরিয়ে পড়লাম। প্রায় আধ ঘন্টা ঘোরাঘুরি করে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। এক জায়গায় দাঁড়িয়ে স্ত্রী আর মেয়ের জন্য অপেক্ষা করছি। দেখার ঝোঁকে ওরা কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আমার ওই দুটো লোকের একজন আমাকে দেখতে পেয়ে ছুটে এগিয়ে এলো। সে খবর দিল খোকাবাবুর শরীর হঠাৎ খারাপ হয়েছে, একজন সাদা কাপড় পরা সাধুজি আপনাকে ডাকতে বললেন। পেছন ফিরে দেখলাম স্ত্রী আর মেয়ে আসছে। তারপর শ্রী পাদমণ্ডপের দিকে এগোলাম। ব্রহ্মচারী ছেলের সামনে ঝুঁকে দাঁড়িয়ে। কাছে এসে হকচকিয়ে গেলাম একটু। ছেলেটার সমস্ত মুখ লাল এরই মধ্যে। পুষ চেয়ারের পিছনে মাথা এলিয়ে দিয়েছে। ব্রহ্মচারীর গায়ের সাদা চাদর হাতের মুঠোয় এখন। চাদরের একটা কোণ ভিজিয়ে নিংড়ে নিয়ে সে জায়গাটা ছেলের চোখের আর কানের পাশে ঘষে দিচ্ছে। আমরা এসে দাঁড়াতে মুখ তুলল। পাশে স্ত্রীকে দেখে খানিকটা আর হয়ে সোজা আমার দিকে তাকালো। আপনার ছেলে? মাথা নাড়তে আবার বলল, এর গায়ে তো বেশ জ্বর, আর নসিয়ার দরুন কাহিল হয়ে পড়েছে। একে নিয়ে বেরিয়েছেন? গলায় মৃদু গম্ভীর অনুযোগের সুর। তাড়াতাড়ি ছেলের গা পরীক্ষা করলাম। জ্বরই বটে, ওর ধাত জানি। হাতে যা লাগছে তাপ তার থেকে বেশি ছাড়া কম নয়। ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। লোক দুটোর সঙ্গে পুষ চেয়ার তোলা নামানোর ব্যাপারে ব্রহ্মচারীও হাত লাগালো। তার দরকার নেই,
তবু বাধা দিতে গিয়েও দিলাম না। স্টিম লঞ্চের নির্দিষ্ট যাত্রীর সংখ্যা বোঝাই হলে তবে ছাড়ার নিয়ম, কিন্তু তখনও পর্যন্ত অর্ধেক যাত্রীও এসে ওঠেনি। দেখলাম ব্রহ্মচারী একজন লোককে কি বলতে সে সসম্ভ্রমে মাথা নেড়ে তক্ষুনি লঞ্চ ছাড়ার জন্য হাঁক দিল। মাঝামাঝি এসেছি, ঢেউয়ের দোলায় নসিয়া বাড়তে পারে সেই আশঙ্কায় ব্রহ্মচারী তার চাদরের ভেজা জায়গাটা মাঝে মাঝে ছেলের চোখে মুখে ঘষে দিচ্ছে, আর ঢেউয়ের ছাট ছোট ছেলের গায়ে যাতে না লাগে চাদরটা খানিকটা মেলে ধরে সে চেষ্টাও করছে। আমি এক ফাঁকে বললাম, আপনি আবার কষ্ট করে সঙ্গে এলেন, লোক ছিল, নিয়ে যেতে অসুবিধে হতো না। মুখের দিকে চেয়ে রইল একটু, চোখ দুটো যেন মুহূর্তের মধ্যে অনেক গভীরে ঘুরে আসতে পারে। খুব শান্ত মৃদু গলায় জিজ্ঞাসা করল, আমি আসাতে আপনার কিছু অসুবিধে হচ্ছে? বিব্রত বোধ করলাম। বাইরে যত মিষ্টি চেহারাই হোক, এই এক কথাতেই তার ভিতরের মেজাজের আভাস মিলল। জবাব দিলাম না, তার গম্ভীর চোখে চোখ রেখে হেসে ফেললাম। ব্যস্ত হয়ে সবিনয়ে দু চার কথা বলবো সেটাই স্বাভাবিক। তার ব্যতিক্রম এবং হাসি দেখে ওই আয়ত দু চোখ মুখের ওপর স্থির একটু। বলল, সকালেও আপনার ছেলে তেমন কিছু অসুস্থ বোধ করেনি? না, সেরকম কিছু তো দেখিনি। দড়ির ওপাশ থেকে স্ত্রী চাপা বিরক্তির সুরে বলে উঠল, দেখনি আবার কি, সকালে উঠেই বললাম না গা চ্যাকচ্যাক করছিল, পাছে পরে আর ওকে নিয়ে বেরোতে না পারো সেই ভয়ে চোখ কান বুঝে আজই বেরিয়ে পড়লে, এখন বোঝো? হাড়ে হাড়ে বুঝছি, কারণ উক্তির এক বর্ণ মিথ্যে নয়। যাকে শোনাবার জন্য এই অনুযোগ সে শুনল, কিন্তু একটুও ফিরে তাকালো না। ভিতরে ভিতরে উতলা হলেও দুশ্চিন্তা ছেঁটে দেবার জন্যই ব্রহ্মচারীর দিকে চেয়ে হালকা করে বললাম, ছেলের শরীরের হাল দার্জিলিংয়ের ওয়েদারের মতোই আনপ্রেডিক্টেবল, এই ভালো তো এই খারাপ। ওর কপালে হাত রাখলাম আবার। জ্বর আরও বেড়ে গেছে মনে হলো। স্ত্রীর দুশ্চিন্তা ভরা চোখ এড়াবার চেষ্টা আমার। সঙ্গে লোক দুটো বিব্রত বোধ করলেও পুশ চেয়ার ব্রহ্মচারী ঠেলে নিয়ে চলেছে তরতর করে। হাতের চাদরটা আমার হাতে দিয়ে বলেছে, ওর মাথার রোদ আড়াল করুন। পথের লোকেরা ফিরে ফিরে দেখছে, পুশ চেয়ার যার হাতে তাকেও, ছেলেকেও। ঘরের কাছাকাছি আসতে আমি হঠাৎ সচকিত একটু। একটা দোকানের সামনে দাঁড়িয়ে গতকাল মন্দিরে দেখা সেই বৃদ্ধার সঙ্গে অল্প বয়সী রমণীটি একলা দাঁড়িয়ে, নাকের সাদা পাথর দিনের আলোয় ঝকঝক করছে, কিন্তু হঠাৎ স্থান কাল ভুলে ফ্যাল ফ্যাল করে সে এদিকেই চেয়ে আছে। ব্রহ্মচারীকে দেখছে আর পুশ চেয়ারের ছেলেকে দেখছে। আমার চোখ দুটো সোজা ব্রহ্মচারীর মুখের ওপর উঠে এসেছে, কিন্তু সে ওই মেয়েকে দেখেছে কি দেখেনি তাই বোঝা গেল না। তবু ধরে নিলাম দেখেছে, কারণ আমার মনে হচ্ছে পুরুষের গাম্ভীর্যেরও একটা বিশেষ রূপ আছে যা বিশেষ সময় ছাড়া চোখে পড়ে না। সত্রমে ফিরে ছেলেকে তার বিছানায় শুইয়ে দেবার পর থার্মোমিটার লাগানো হলো। ও জিনিসটা সঙ্গেই থাকে। জ্বর 103.4, সেই সঙ্গে মাথায় বেশ যন্ত্রণা। ওর অল্প স্বল্প অসুখের চিকিৎসা আমাদের জানাই আছে। তবু ভরসা না পেয়ে ব্রহ্মচারীকে জিজ্ঞাসা করলাম, এখানে কাছাকাছি ভালো ডাক্তার আছে? একটি কথাও না বলে সে তক্ষুনি বেরিয়ে গেল। মিনিট 15 মধ্যে সে আধবয়সী লোকটিকে সঙ্গে করে ঢুকল। হাতে স্টেথো আর ব্যাগ না থাকলে ডাক্তার কি মোক্তার বোঝা শক্ত হতো। রঙিন পাজামার উপর একটা ধূসর রঙের পাতলা কোট চড়ানো মানুষটি ঘরে ঢুকে সোজা রোগীর শয্যার দিকে এগোলেন। প্রথমে নাড়ি দেখে হাতটা ছেড়ে দিতে সেটা ধূপ করে বিছানায় পড়ে গেল দেখে তিনি অবাক একটু। স্টেথো লাগিয়ে বুক দেখলেন, তারপর পিঠ দেখবার জন্য ছেলেকে ওপাশ ফিরতে বললেন। আমাকেই পাশ ফিরিয়ে পা দুটো ঠিক করে দিতে দেখে আস্তে আস্তে দুই চক্ষু স্থির ভদ্রলোকের। কাজ ভুলে ছেলের আপাদ মস্তক নিরীক্ষণ করে আমার দিকে ফিরলেন। ইংরেজিতে জিজ্ঞাসা করলেন, ইনভ্যালিড শুনেছিলাম, মাসকুলার ডিস্ট্রফি নয় তো? ওই এক প্রশ্ন থেকেই বোঝা গেল
চেহারা বা বেশবাস যেমনই হোক, চিকিৎসক অভিজ্ঞ। মাথা নাড়লাম তাই। মাই গড! শশাঙ্কে আবার জিজ্ঞাসা করলেন, সিউডো হাইপারট্রফিক? মাথা নেড়ে আবারও সায় দিলাম। ভদ্রলোক সোজা মাথাটা নিচু করে বসে রইলেন মিনিট খানেক। নিবিড় বেদনাচ্ছন্ন মুখ, ঘরের প্রতিটি প্রাণী নির্বাক। ব্রহ্মচারী স্থির চোখে ডাক্তারের মুখের দিকে চেয়ে আছে, পরিবর্তন লক্ষ্য করছে। আই এম সরি। গা ঝাড়া দিয়ে সোজা হয়ে বসে ডাক্তার তার কর্তব্য পালন করলেন। পরীক্ষা শেষ করে প্রেসক্রিপশন লিখে সেটা ব্রহ্মচারীর হাতে দিয়ে সোজা ঘর ছেড়ে বেরিয়ে এলেন। ফি দেবার জন্য তাড়াতাড়ি আমি বেরিয়ে এলাম, পিছনে ব্রহ্মচারী। আসার উদ্দেশ্য বুঝে বাইরের দাওয়া এসে ডাক্তার দাঁড়ালেন একটু। বললেন, এই সকালেই মনটা খারাপ হয়ে গেল। তাছাড়া আনন্দের ডাকাটাই আমার ফি, অন্য ফি দরকার নেই। কিন্তু এরকম ছেলে নিয়ে আপনি বেরিয়েছেন কি করে? জবাব দিলাম, এরকম ছেলে নিয়ে প্রায় প্রতি বছরই বেরোই, কিন্তু আপনি দয়া করে ফিটা নিন। বললাম তো, ওই আনন্দের ডাক পেলে সেটাই আমার সবথেকে বড় ফি ভাবি, সেজন্য ব্যস্ত হবেন না। চলে গেলেন। প্রেসক্রিপশন হাতে আনন্দ অর্থাৎ ব্রহ্মচারীও পেছনে চলল। আধ ঘন্টা বাদে ওষুধ হাতে ফিরে এলো যখন, আর যেন সেই চেহারাই নয়। বিষাদে ছাওয়া মুখ, আয়ত গম্ভীর দুই চোখে যেন একটা আর্ত ছায়া। ডাক্তারের কাছ থেকে রোগের বিবরণ আর পরিণাম জেনে এসেছে বোঝা গেল। এই মানুষের এই পরিবর্তনটুকু কেন যে ভালো লাগলো জানি না। হালকা সুরে বললাম, আপনি ডাকলে ডাক্তারের ফি লাগে না, আর প্রেসক্রিপশন নিয়ে গেলে ওষুধের দামও লাগে না নাকি? আমার এই সহজতা কতটা খাঁটি আর কতটা মেকি মুখের দিকে চেয়ে তাই বুঝে নিতে চেষ্টা করল বোধহয়। জবাব না দিয়ে প্রেসক্রিপশন আর ক্যাশ মেমো হাতে দিল। আবার ব্যাগ বার করতে যেতে বলল, যখন দাম দেব চেয়ে নেব। ঘুরে আধঘুমন্ত ছেলের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে গাটা কেমন শিরশির করে উঠল আমার। মনে হলো ওই দুটো চোখ দিয়েই পারলে ছেলেটার সমস্ত রোগ টেনে নেয়। পারুক আর না পারুক, এরকম একটা ইচ্ছে শক্তি যেন ওই দুটো চোখের আছে। আস্তে আস্তে আমার দিকে ফিরল আবার। ওষুধটা খাইয়ে দিন, আর কি কি দরকার হতে পারে বলুন। আর আবার কি দরকার, অনেক করলেন। মেয়েরা বোধহয় সর্বব্যাপারে ঠিক সময়ে ঠিক ঠিক সুযোগটুকু নিয়ে বসতে পারে, কিন্তু স্ত্রী যে সুরে যে সম্বোধন করে বসল সেটাই আমার কাছে বিস্ময়কর। বলল, ব্রহ্মচারী ভাই, তুমি করে বলছি বলে কিছু মনে করো না, বয়সে অনেক বড়ই হব। তাছাড়া তোমাকে দেখলেই আপনজন ভাবতে ইচ্ছে করে। তুমি তো এখানকারই সকলের চেনা জানা একজন, এর থেকে একটু ভালো থাকার জায়গা পাওয়া যায় না? যত টাকা লাগে লাগুক, ওই ছেলে নিয়ে এই একটা ঘরে আমাদের খুব অসুবিধে হচ্ছে। আমি শশাঙ্কে মানুষটির দিকে তাকালাম। হঠাৎই অন্তরঙ্গতা কতটা পছন্দ হবে সেই সংশয়। কিন্তু তার দু চোখ সোজা মাটির দিকে। স্ত্রীর দিকে তাকানো দূরের কথা, তার দিকে একটু ঘুরেও দাঁড়াল না। অনুচ্চ গম্ভীর সেই গলার স্বর। বলল, আমি ব্রহ্মচারী নই, আমার নাম আনন্দরূপ। এর থেকে ভালো ঘরের ব্যবস্থা আজকের মধ্যেই হবে। আমাকে বলল, ওকে ওষুধ খাইয়ে আপনি একটু বাইরে আসুন। স্ত্রীকে ওষুধটা খাইয়ে দিতে বলে আমি ওর সঙ্গেই বাইরে এলাম। রাস্তায় নেমেও বলল, ওষুধের দামটা দিয়ে আসি, চলুন, কাছেই। চলুন। দু পা এগিয়ে আস্তে আস্তে জিজ্ঞাসা করল, ছেলের অসুখের সব কিছু আপনার স্ত্রীও জানেন? স্ত্রী কেন, মেয়েও জানে। এই একটি ছেলে? হ্যাঁ। আর কিছু বলল না। 25 গজের মধ্যেই ওষুধের দোকান। দাম মিটিয়ে আবার একসঙ্গেই রাস্তার দিকে দাওয়ায় ফিরে এলাম। এরকম অবস্থা হয়েছে কতদিন? একটু একটু করে 5 বছর। তার আগে হাঁটাচলা করত, ছুটোছুটিও করত। সত্যি কোথাও এর কোনো চিকিৎসা নেই?
থাকলে করতাম, কিছু বাকি রাখিনি। নিজের মনেই বিড়বিড় করে আনন্দরূপ বলল, মানুষ তাহলে কতটুকু এগিয়েছে। একটা যন্ত্রণা যেন ঠেলে বুকের তলায় নামিয়ে বলল, আপনাদের সহ্যের ক্ষমতা প্রণম্য। আপনি কি করেন? বোধহয় বুঝতে চায় কোন কাজে ডুবে থেকে এরকম ব্যথা ভুলে থাকতে পারি। জবাব দিলাম, খবরের কাগজের চাকরি। কোন কাগজে? বললাম। আচ্ছা, খাওয়া দাওয়া সেরে আপনারা সব গোছগাছ করে তৈরি থাকুন। বাড়ির ব্যবস্থা করে দুপুরের মধ্যেই আমি আসছি। এগোতে গিয়েও থামল। ও, আপনার নামটা জানা দরকার। নাম বললাম। যাওয়ার বদলে আনন্দরূপ ঘুরে দাঁড়িয়ে গেল আবার। ভালো করে আর এক দফা দেখে নিল যেন। এ নামে তো একজন নামী লেখক আছেন। হেসে ফেললাম। বললাম, নামীটা আমি জানি না, তবে লোকটা আমি। মুখ এখনো গম্ভীরই, কিন্তু চোখে সত্যিকারের শ্রদ্ধা মেশানো বিস্ময় একটা। কি আশ্চর্য, আপনার তো অনেক বই আছে, আর অনেক বই সিনেমাও হয়ে গেছে। হাসতে লাগলাম, কিন্তু অবাক যেন আমিও। ফিরে জিজ্ঞাসা করলাম, সাহিত্যের খবর, বিশেষ করে সিনেমার খবরও আপনি রাখেন? আপনি নয়, তুমি বলুন। এখন আর খবর রাখি না, তবে আপনার ছবি এলেই দেখতে ছুটতাম। বই অবশ্য এ পর্যন্ত একখানাও পড়িনি, তবে মেয়েদের আপনার লেখার ওপর খুব টান দেখেছি। শ্রীমুখের অকপট কথা শুনে খুশি হলাম মনে মনে। হেসে বললাম, তুমি তো মেয়েদের মুখের দিকে তাকাও না, টান দেখলে কি করে? বড় বড় দুই চোখ আমার মুখের ওপর থমকে রইল। অগোচরে কিছু আঘাত করে বসলাম কিনা জানি না। একটা মানুষকে এত শিগগির এত ভালো লাগতে পারে? আজ তো তবু আলাপ হয়েছিল, গতকাল বিনা আলাপেই ভালো লেগেছিল। তাড়াতাড়ি প্রসঙ্গ বদলে জিজ্ঞাসা করলাম, আনন্দরূপ তোমার কোনো আশ্রম বা গুরুর কাছ থেকে পাওয়া নাম? আমার নাম আনন্দরূপ মিত্র। এখনো পর্যন্ত কোনো আশ্রম বা গুরু বলে কিছু নেই আমার। আচ্ছা, আমি দুপুরে আসব, আপনারা রেডি থাকবেন, আর এখনই একবার টেম্পারেচার নিয়ে দেখুন জ্বরটা নামলো কিনা। বলতে বলতে দাওয়াত থেকে নেমে গেল। তারপরেও সেদিকে চেয়ে আমি দাঁড়িয়ে রইলাম খানিক। আমার নাম আর পরিচয় শোনার পরে ওই দুটো চোখে যেন বিস্ময়ে দেখেছিলাম একটু। তারপর আবার যেকে সেই। যত কাছেই আসুক, এই ছেলে ভিতরে ভিতরে দূরের মানুষ। নাম বলল আনন্দরূপ। পুরুষের ওই রূপ আনন্দের খনি হতে পারত। কেমন একটা বদ্ধ ধারণা হলো এই ছেলের মধ্যে আনন্দের লেশমাত্র নেই। আর বাইরে যত ধীর স্থিরই হোক, ভিতরে ভিতরে ছেলেটা অশান্ত। হঠাৎ অবাক হয়ে দেখলাম, উল্টো দিক থেকে একটি মেয়ে আস্তে আস্তে এগিয়ে এসে এ বাড়ির দিকে চেয়ে দাঁড়িয়ে গেল। নাকে ঝকঝকে সাদা পাথর পড়া সেই মেয়ে। আনন্দরূপকে এখানে ঢুকতে বা এখান থেকে বেরুতে দেখেছে হয়তো, তাই নিজের অগোচরেই এসে দাঁড়িয়েছে বুঝি। আমার সঙ্গে চোখাচোখি আস্তে আস্তে এগিয়ে চলল আবার। এই সুশ্রী মেয়েও বিষণ্ণ। আজ এই অবধি। উপন্যাসের তৃতীয় পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।